যেগুলো পড়লাম, যা পড়লাম, এই যে ডিপ্লেস বসতি বা ডিসপার্স সেটেলমেন্ট বা কম্প্যাক্ট সেটেলমেন্ট, এগুলো কিন্তু টাইপ, এগুলো হচ্ছে টাইপ। ভালো করে বুঝবি, টাইপ মানে কত রকমের হয়। কিন্তু এখন কিন্তু আমি বলছি টাইপ বলছি না, এখন বলছি প্যাটার্ন। মানে প্যাটার্ন আর টাইপের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? প্যাটার্ন আর টাইপের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে কোনো একটা জায়গার জনবসতি কেমন সেটাকে টাইপ বলে, কিন্তু কোন একটা জনবসতি কেমন নয়, জনবসতি দেখতে কেমন, জনবসতির জ্যামিতিক আকৃতি কেমন, জনবসতির গঠন কেমন, যখন এইগুলো অ্যানালাইজ তখন তাকে বলছে প্যাটার্ন। প্যাটার্ন মানে যখন কোনো একটা জনবসতি কোনো একটা জ্যামিতিক নকশাকে ডিজাইন করে ফেলছে, তখন তাকে বলা হচ্ছে গ্রাম। এবার হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন এবার প্যাটার্ন কার কার? তাহলে গ্রামীণ জনবসতির প্যাটার্ন হবে, শহরের জনবসতির প্যাটার্ন হবে। তাহলে গ্রামীণ জনবসতির প্যাটার্ন কি দেখ, আমরা খুব ভালো মতো যেখানে যতগুলো জায়গা ধর একটা রাস্তা এরকম ভাবে গেছে, 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 তাহলে এই চারটে রাস্তার চৌকোনায় এইখানে এখানে সব জায়গায় জনবসতি হবে। তাহলে দেখ এই যে রাস্তার দুপাশে জনবসতি, তাহলে কি বলবো? রৈখিক জনবসতি। পুকুরের চারিপাশে বা কোন হ্রদের চারিপাশে জনবসতি, তাহলে বৃত্তাকার জনবসতি। যদি আমি চারটে রাস্তা সমকোণে মেশে, তাহলে কোন ধরনের জনবসতি? তাকে বলা হবে বর্গাকার জনবসতি। যদি একাধিক রাস্তা এরকম করে যায়, তখন চেসবোর্ড জনবসতি, দাবা ছক্কা আকৃতি জনবসতি। দেখ আমি এগুলোকে কিন্তু একবারও বলছি না, এগুলো সব কিন্তু আকার আকৃতি নিয়ে, এগুলো সব আকার আকৃতি নিয়ে, মানে দেখতে কেমন লাগছে, কেমন ধরনের বিষয়গুলো আসছে, এইগুলো নিয়ে কিন্তু জনবসতি গুলো হচ্ছে। কিন্তু কখনোই তোর জনবসতি গুলো কিন্তু মানে, আর যখন আমার টাইপ পড়ে তখন কি পড়েছি, ওই তোর হচ্ছে কম্প্যাক্ট সেটেলমেন্ট, গোষ্ঠীবদ্ধ জনবসতি, ডিসপার্স সেটেলমেন্ট, বিক্ষিপ্ত জনবসতি, আমরা এরকম বলছি সেমি কম্প্যাক্ট সেটেলমেন্ট। এবার দেখ তাহলে এইটা গেল। এইবার দেখ গ্রামীণ জনবসতির নকশা কেমন, কতগুলো টাইপের হতে পারে। টাইপ বলতে কি সিম্পল, আমি বলে দিলাম যে কতগুলো মোর প্যাটার্ন। একটা রেখা বা একটা যদি আমি রাস্তার পাশে যাই, তখন তাকে আমি কি ধরনের বলবো? রৈখিক। যদি আমি দেখি নদীর মোহনা, ধর নদী এসে পড়েছে এরকম হবে, যেমন শঙ্করপুর মোহনা, ভালো করে খেয়াল করে দেখবি, যেখানে আমাদের তারপরে তো হচ্ছে ওই আরো একটা মোহনা বলছি, যেখানে গঙ্গাসাগর মেলা যেখানটাতে হয়, ওটা তো নদীর মোহনা। যদি ওইখানেও কিন্তু তৈরি হয় শঙ্কু আকৃতি, যেমন মোহনা জনবসতি সেমনভাবে তৈরি হয়ে রয়েছে। হয়ে গেল। এবার দেখ তারকা কেটে রাস্তাগুলো পরপর ক্রিস ক্রস ভাবে কেটেছে, একাধিক রাস্তার সেন্টার, তখন কি হবে? তখন তারকাকৃতি জনবসতি হবে। কোন জায়গায় যদি তিনটে রাস্তা এসে মেশে, এখান থেকে একটা রাস্তা, এখান থেকে একটা রাস্তা, এখান থেকে একটা রাস্তা, তাহলে এখানে বলে ওয়াই প্যাটার্ন। ওয়াই প্যাটার্ন শুধু ওয়াই প্যাটার্ন হতে পারে না, ভালো করে বলছি, ওয়াই প্যাটার্নের জায়গায় কিন্তু টি প্যাটার্নও হতে পারে, আবার শুধু এল প্যাটার্নও হতে পারে। পরীক্ষার সময় এই প্রশ্নগুলো কিভাবে আসবে? ছবি দিয়ে প্রশ্ন করবে। এইটা নিম্নলিখিত প্যাটার্নটি কোন ধরনের জনবসতি, তখন বলতে এল প্যাটার্ন। বা তোকে বলে দিল একাধিক তিনটে রাস্তা এক জায়গায় মিলে কোন ধরনের নিম্নলিখিত জনবসতি গুলো সৃষ্টি করে, তখন তোকে লিখতে হবে যে ওয়াই প্যাটার্ন। যদি দেখলি তিনটে রাস্তা, এবার দেখ ভালো করে বুঝবি, এইখানে কিন্তু এটা বোঝার জিনিস। এবং আমি কেন এই কথাটা বলছি, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এটাই প্রশ্ন দেবে, হয় টি নয় ওয়াই নয় এল। একটি রাস্তাকে আর একটি রাস্তা যখন এসে সমকোণে কাট করে, ভালো করে বুঝবি, একটি ফুল রাস্তা, এটা ফুল রাস্তা এন্ডিং নয়, কিন্তু একটি রাস্তাকে আর একটি রাস্তা যখন সমকোণে এসে কাট করছে, তখন তাকে দুদিকে সমকোণ তৈরি করছে, তখন তাকে কি বলা হচ্ছে? টি আকৃতির। যখন তিনটি রাস্তা আসছে পরস্পর যুক্ত হচ্ছে, তখন হচ্ছে ওয়াই। এবার দেখ একটি রাস্তা আর একটি রাস্তা, এই রাস্তার এন্ডিং, একটি রাস্তার প্রান্তভাগ থেকে যখন আরেকটি রাস্তা সমকোণ সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে এল। আমি যেভাবে প্রশ্নগুলো বললাম পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে প্রশ্ন থাকবে, এটাই থাকবে। আর এইভাবে তোমরা দেবে, বলবে এরকম তো পড়ি নাই, একটি রাস্তা আর একটি রাস্তাকে ছেদ করছে, আবার কি কথা? টি পড়েছি, ওয়াই পড়েছি, এল পড়েছি, কিন্তু টি ওয়াই এল তুই বেরোতে পারবি না। ওয়াই কখনো দেখ এ আসছে, এ আসছে, এ আসছে, ওয়াই। কিন্তু টি এর ক্ষেত্রে দেখ দুটো রাস্তা, একটা রাস্তা, দুটো রাস্তা, কিন্তু পূর্ণাঙ্গ রাস্তা। এখানে কিন্তু রাস্তার এন্ডিং একটা আর একটা রাস্তা স্টার্ট হচ্ছে। যেমন আমাদের বাজারের যদি মোড়টার কথা বলি, যেখানে এখন নৌকা নিয়ে চলা যাবে, সেই জায়গাটা কেমন দেখ, উজিরপুরের দিকে রাস্তা চলে গেছে, আমাদের এদিকে রাস্তা চলে এসছে, আর এই রাস্তাটা দেখ এভাবে গেছে এরকম। আর তুই ওই বাজারটা চলে যা, দেখ ঠিক সেম, ঠিক সেম। একটা রাস্তা উজিরপুর দিকে চলে গেল, একটা রাস্তা রানাঘাটের দিকে চলে গেল, একটা রাস্তা চলে গেল ওইদিকে, একটা রাস্তা দিকে। এবার তুই দেখ ভালো করে খেয়াল করে দেখবি,
জনবসতি গুলো কোথায় দেখবি? এইখান দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে আর এইখান দিয়ে। দোকান পাশে গুলো কোথায় আছে? এতক্ষণ ধরে যা পড়লাম আমরা, এখনো কি এই হিসেবের বাইরে যেতে পেরেছে? মানে কেউ ডিফারেন্ট কিছু করে দিয়েছে? আমাদের সবসময় মনে করি আমরা, এই যে আমি প্রথমে শুরু করেছিলাম কোথা থেকে? শুরু করেছিলাম এটাই থেকে যে সমস্ত কিছু মানুষ পরিবর্তন করছে। আসলে কি মানুষ পরিবর্তন করছে, নাকি পরিবর্তনের মধ্যেই মানুষ আছে? ঠিক বললাম? আমরা ভাবছি যে নেচার আমাদের মানে কন্ট্রোল করে না, আমরা ভাবছি নেচার আমাদের কন্ট্রোল করে না, কিন্তু আসলে ঘুরে ফিরে সেই নেচারই আমাদের কন্ট্রোল করে। আমরা ভাবি যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওদের প্ল্যানেই, নেচারের প্ল্যানেই আমরা রয়েছি, আমাদের প্ল্যানে নেচার নেই। কিন্তু তার মধ্যে কি হতে পারে, আমরা যদি এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো না করতাম তাহলে এত কিছু সৃষ্টি হতো না। এইখানে হচ্ছে মানবীয় ভূগোলের গুরুত্বটা, ইউক্রেটিক কনসেপ্টের গুরুত্বটা হচ্ছে এটাই, যে যেখানে মানুষের গুরুত্বটা উই কথার মাধ্যমে, ইউক্রেটিক কথার মাধ্যমে কিন্তু মানুষের গুরুত্বটাকে বোঝানো হয়। আর ন্যাচারাল যত যা দেখছিস সবই হচ্ছে ডিটারমিনিজম, সব নিয়ন্ত্রণবাদ, ম্যাক্সিমামটা প্রকৃতি কন্ট্রোল করছে। আমি প্রথমে দেখ, শুষ্ক বিন্দু জলবসতি, আর্দ্র বিন্দু জলবসতি, জনবসতি তৈরি করছে মানুষ, কার প্রভাবে? নেচারের প্রভাবে। শুষ্ক বিন্দু তৈরি করছে নেচারের প্রভাবে, আর্দ্র বিন্দু তৈরি করছে নেচারের প্রভাবে। তুই বাড়িটা তুই বানাচ্ছিস, দেখতে সেটা তুই করছিস, কারণটাকে? নদীর পাশে কি থাকবো, কারণটাকে? কি বললাম, কথা বোঝা গেল? শহরে বেশি ফেসিলিটি আছে তার জন্যই যাবো, শহরে বেশি ফেসিলিটি তৈরি করেছে কে? কি বললাম, কথা বোঝা গেল? ওর ভৌগোলিক অবস্থা। এটা আমাদের চলে গেলাম, দেখ নিহারিকা আকৃতি চলে গেলাম, হেরিংবোন অশ্বক প্রকৃতি আকৃতির যেখানে যা আছে। হ্যাঁ, নিহারিকা মানে, আর নিহারিকা মানে কি? শোন, নেবুলার প্যাটার্ন কিভাবে তৈরি হয় বলতো? এখানে পূর্ণাঙ্গ ছোট দেয়নি, কোন জায়গায় যদি রাস্তা দেখিস গোলমাটল রাস্তা, গোলমাটল রাস্তা মানে কিরকম? রাস্তাটা সল্টলেক সিটিতে দেখা যায়, রাস্তাটা এরকম থাকে, তো তুই দেখে বুঝতে পারবি না। এবার এগুলো সব মানে তোর মনে হবে কি, না না এটা এরকম না, আসলে রাস্তাটাকে গোল করে বানানো আর মধ্যখান থেকে কেটে কেটে রাস্তাগুলো বানিয়ে দিচ্ছে। এবার এই রাস্তার আশেপাশে যদি সব জনবসতি তৈরি হতে থাকে, গোল করে তৈরি হবে, উপর থেকে যখন দেখবি কি বানাবে? নিহারিকা আকৃতি। কি বললাম, বোঝা গেল? এবার দেখ, এটাকে হেরিংবোন, মানে একটা রাস্তার পাশে আর একটা রাস্তা, আর একটা রাস্তা, আর একটা রাস্তা, আর একটা রাস্তা। আমাদের এইবার দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, সেন্সাস অফ ইন্ডিয়া বা জনবসতির যদি আমরা সেন্সাস দেখি, ইন্ডিয়ান সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের টোটাল শহরের জনসংখ্যাকে কতগুলো ভাগে ভাগ করা হয়? 6টা শ্রেণীতে ভাগ করা হয়। পরীক্ষার সময় দেবে সেন্সাস অনুযায়ী শহরের জনসংখ্যাকে বা শহরকে কতগুলো ভাগে ভাগ করা হয়? 6টা, একদম 6টাই। এটা মনে রাখবি, পরীক্ষার সময় 6টা, 5টা, 4টে, 3টে, আমার 4টে অপশন দিয়ে দিল। মনে রাখতে হবে 6টা। কি হবে মনে রাখবি? উপর থেকে নিচে আসবি না, নিচ থেকে পড়ে যাবি। 6 মানে সবচেয়ে কমা, 1 মানে সবচেয়ে ভালো, ফার্স্ট বয়, আর 6 মানে 6 নম্বর বয়। কি বললাম, শুধুমাত্র কনসেপ্ট এটা রাখবি, যে মনে রাখতে গেলে আমাকে কি ট্রিক ফলো করতে হবে। 1 নম্বর টাউন ওটা কি 5000 ছিল নাকি 6 নম্বরটা 5000 ছিল, পরীক্ষা হলে গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই, যে 1-এ থাকে সেই উপরে থাকে, যে 6 থেকে সে পেছনে থাকে, এটাই কনসেপ্ট। অতএব আমাকে মনে রাখতে হবে এটা। তাহলে 1 নম্বর আমার নিচ থেকে স্টার্ট করবো, কেন? মনে রাখার সুবিধার জন্য। দেখ 5000, 6 নম্বর, লেস দেন 5000, মানে 5000-এ কি পৌঁছানি, 5000 হবে, অর্থাৎ এই সেন্সাস টাউন, বিধিবদ্ধ শহরের কাছাকাছি জায়গাগুলো এরকম জায়গায় থাকে। এবার দেখ পঞ্চম শ্রেণী কি হচ্ছে, 5000 থেকে 10,000 থেকে 1 কম, 9,999। এবার দেখ পরেরটা দেখ, 9,999 থেকে 1 বাড়িয়েছে, তো 10,000 থেকে 19,999, 1 করে কম থাকবে, পরে 1 করে বেশি থাকবে, সেটাই। দেখ 5,000 থেকে 1 কম আছে, 4,999, এটা হলো, তাহলে এটা 5,000 হলো। তাহলে 5,000 থেকে 10,000 থেকে 1 কম, এটা 10,000 থেকে 20,000 থেকে 1 কম, 20,000 থেকে 50,000 1 কম, 50,000 থেকে 1 লাখের 1 কম, আর গ্রেটার দেন 1 লাখ। সিম্পল। তাহলে 5,000-এর কম যেটা আছে তাহলে 6, 5,000 থেকে 9,999 5, 10,000 থেকে 19,999 হয়ে গেল। তারপরটা 20,000 থেকে 49,999 তৃতীয়, 50,000 থেকে 1 লাখের থেকে 1 কম দ্বিতীয়, আর 1 লাখ, পুরো একদম মনে রাখবি। এইবার মনে রাখো, ভারতবর্ষের টোটাল
কি মনে রাখতে হবে এখানে? ভারতবর্ষের টোটাল শহরের সংখ্যা অ্যাকর্ডিং টু সেন্সাস 2161। এটা মনে রাখবা। এর মধ্যে কি নিচেতে আসবে না, ওপরের দুটো আসবে, ওপরের যে কোনো দুটো আসবে। 1 নম্বর টাউন, প্রথম শ্রেণীর শহর কতগুলো আছে? 423টি। প্রথম শ্রেণীর শহর 463টি, দ্বিতীয় শ্রেণীর শহর হচ্ছে 498টি। পরীক্ষার সময় এই ডেটাগুলো কাজে লাগবে। পরীক্ষার সময় যে 1 2 3 নাও দিতে পারে, পরীক্ষার সময় দিয়ে দিলে। আমি একটু আগে বললাম না যে শহরের যখন জনসংখ্যাটা যায় তখন জনসংখ্যা একটা পয়েন্ট থেকে স্টার্ট হয়, একদম এন্ড পয়েন্টে এক জায়গায় গিয়ে শেষ করে। দেখ, সবার প্রথমে মনে রাখবি শহরের একদম গ্রাম ভিত্তিক সূচনা হয়, তার নাম হচ্ছে ইওপলিস। পলিস মানে কিন্তু শহর হয়ে গেছে, শহর। পলিস মানে কিন্তু শহর হয়ে গেছে, কিন্তু শহরের আগে যেটা আছে নামগুলো শুধু জেনে রাখ। প্রথমটা হচ্ছে ইওপলিস। ইওপলিস, ইও হানি সিং, ওই যেটা ইওপলিস। যতদিন হানি সিং ছিল ততদিন পর্যন্ত শহর হয়নি। ইও বলেছে, ব্যাস, পরে চলে গেছে, হানি সিং হয়ে গেছে। প্রথমটা ইওপলিস, ইও আউট করে দাও, হয়ে গেল পলিস। পলিসটার মধ্যে থেকে, পলিসের থেকে জনসংখ্যা বড় হয়ে গেল, অর্থাৎ শিল্প হচ্ছে বিরাট বড় জায়গা, তাকে বলা হচ্ছে মেট্রোপলিস। মেট্রোপলিসের থেকে হচ্ছে আরো বড় মেগালোপলিস। মেগালোপলিসের থেকে হচ্ছে টিরানোপলিস। টিরানোপলিসের থেকে হচ্ছে নেক্রোপলিস। এগুলোর আরো ভাগ আছে। পলিসের পরে আর মেট্রোপলিসের আগে আছে সিটি, তার আগে আছে টাউন। এই পলিস মানে শহর, ছোট শহর, তারপর আছে টাউন, টাউনের পর হচ্ছে সিটি, সিটির পরে হচ্ছে মেগা সিটি। এই যে আমরা করছি, পলিসের পরে মানে 10 লক্ষের মধ্যে থাকবে, তারপর হচ্ছে মেট্রোপলিস। এই যে ক্লাসিফিকেশন দেখছিস, এই ক্লাসিফিকেশনটা করেছেন বিজ্ঞানী লুই মামফোর্ড। শহরের বয়ক্রম ভিত্তিক ক্লাসিফিকেশন, শহরের বয়স অনুযায়ী ক্লাসিফিকেশন করেন হচ্ছে লুই মামফোর্ড। তার উনি এই পরপর ভাগ বলে দিয়েছে যে কিভাবে ডেভেলপ হয়, কিভাবে। দেখো, লাস্টে গিয়ে যদি বলতে পারি, দেখ, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস হয়ে গেছে না, তাহলে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু সেই সময়ের সবচেয়ে বড় শহর ছিল, সবচেয়ে ডেভেলপ সিটি ছিল, কিন্তু ধ্বংস হয়ে গেছে। তার কারণ লাস্টে গিয়ে এমন হয়, যে আমি বললাম না যে মানুষ ফেসিলিটি চাইতে 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 এমন একটা জায়গায় পৌঁছায় যখন গভর্নমেন্টের আর ক্ষমতা থাকে না এই ফেসিলিটিটাকে দেওয়ার। সামান্য 13 পাতার একটা ফর্ম দিয়েছে, মানুষ পাগল হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে গভর্নমেন্ট, মানুষ চাইছে আমাকে এত টাকা দেবে ভান্ডার, তাদের 13 পাতা ফর্ম ফিল আপ করবো কেন? আমি কেন 13 পাতা ফর্ম ফিল আপ করতে যাবো? এই যে প্রশ্নটা, আরো ডিমান্ড বাড়বে। এখন যে 3000 দিয়ে দিচ্ছে, তাহলে ভবিষ্যতে যদি কোনো গভর্নমেন্ট থাকে তো কত টাকা ডিমান্ড করতে হবে, যে ও কিন্তু তোমায় 5 দেওয়া সবসময় না, এরকম ডিমান্ড করে। কিন্তু একটা সময় গভর্নমেন্ট এটাকে পারবে না মেনটেন করতে, তখন সিস্টেম কোলাপস করে যাবে। হরপ্পা মহেঞ্জোদারোতে কিন্তু এরকমই হয়েছিল। লাস্টে আর সিস্টেমটাকে ম্যানেজ করতে পারেনি, সিস্টেমটা কোলাপস করে দিচ্ছিল। তার জন্য তার নাম হচ্ছে নেক্রোপলিস, ব্যাবিলন, হরপ্পা। কোলাপস, শেষ, ধ্বংস হয়ে যাবে।